কোল পালমার নিজের জাতটা দেখিয়ে দিয়েছে যে তিনি কোন লেভেলের প্লেয়ার। আর যদি খুব ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি ম্যাচটাতে, কিন্তু কোল পালমার 4টে গোল করেছে। একটা শট সে বারে মেরেছে, একটা একটা শট সে মানে খুব ভালো একটা চান্স 1-1 কাটিয়ে গোল করতে পারেনি, এবং একটা বল নিকোলাস জ্যাকসন খুব খারাপভাবে মিস করেছে। তো কুড হ্যাভ বিন মেনি মোর। তো মানে বলা বলা যায় যে কোল পালমারের প্রফিসিয়েন্সি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আর অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুস, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে অর্ণব আর সন্দীপ। আজকে আমরা ডিসকাস করব প্রিমিয়ার লিগের গেম উইক 6 এর রিভিউ, যেখানে আমরা ডিসকাস করব প্রত্যেকটা ম্যাচের অ্যানালিসিস, যেখানে কিছু হিটস হয়েছে, কিছু মিস হয়েছে, কোন কোন প্লেয়ার ভালো খেলেছে, কোন কোন প্লেয়ার আমাদের প্রেডিকশন অনুযায়ী সেরকম পয়েন্ট দিতে পারেনি। এইসব সব বিশেষ সবকিছু প্লেয়ারদের অ্যানালিসিস নিয়ে আজকে আমাদের এই ভিডিও। সো আজকের এই ভিডিও আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আমাদের প্রথমে আজকে শুরু করব হচ্ছে প্রথম ম্যাচ গেম উইক 6 এ, যেটা প্রথম ম্যাচ ছিল সেটা হচ্ছে নিউ ক্যাসেল ভার্সেস ম্যানচেস্টার সিটি। অ্যান্ড আমরা যেটা দেখতে পাই, প্রথমেই ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় গভার্ডিয়েলের গোলের থ্রু দিয়ে, যেখানে জ্যাক রিলিজ অ্যাসিস্ট করে 35 মিনিটসে। অ্যান্ড নিউক্যাসল সেই গোলটা শোধ করে অ্যান্থনি গর্ডনের পেনাল্টি থ্রু দিয়ে, যেখানে অ্যান্থনি গর্ডন পুরো ওপেন নেট পেয়ে যায়। আর সেখানে একটা ট্যাকেল, যেটা এডারসন ট্যাকেল করে, সেটার কারণে পেনাল্টি পায় নিউক্যাসল, অ্যান্ড সেটা পেনাল্টিটা গর্ডন কনভার্ট করে, আর সেই ম্যাচটা 1-1 ড্র করে। বাট আমরা এই ম্যাচের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে হ্যালান্ডের সেরকম গোল করতে পারিনি। যে গোলটা লাস্ট পাঁচটা উইক ধরে করে আসছিল, সেই ফর্মটা কিন্তু হেলান ধরে রাখতে পারেনি। অ্যান্ড এই প্রথম ম্যাচ যেখানে হেলান গোললেস ভাবে শেষ করলো। অ্যান্ড এটার একটা বহুত বড় একটা কারণ এটা হতে পারে যে কেডিবি অ্যান্ড রড্রি দুজনই কিন্তু অ্যাবসেন্ট ছিল এই ম্যাচে। তো সেটার জন্য হেলানকে খুব একটা ইফেক্টিভ দেখতে পাওয়া যায়নি। অ্যান্ড যেটা কেডিবি, যে একটা একটা ম্যানচেস্টার সিটির একটা বহুত বড় প্লেয়ার, অ্যান্ড তার পাসেস প্লাস অ্যাসিস্টের থ্রু দিয়ে অনেকটা হেল্প হয় ম্যানচেস্টার সিটির। অ্যান্ড সব থেকে বেশি হেল্প হয় হ্যালান্ডের গোলে কনভার্ট করার জন্য। সেই অ্যাসিস্টটা হয়তো সেরকম পায়নি মিডফিল্ড থেকে। অ্যান্ড আমরা যেটা দেখে আসি, রড্রির একটা ইফেক্টিভনেস ইন দ্য ম্যানচেস্টার সিটি টিমের মধ্যে, সেটাও একটা প্রবলেম দেখতে পেয়েছেন। আমরা যেটা অলরেডি আমরা আগের সপ্তাহে ডিসকাস করেছিলাম, রড্রি যেহেতু ইনজিওর্ড হয়ে পুরো সিজন থেকে আউট হয়ে যায়, সেটাই ম্যানচেস্টার সিটির কাছে এই সিজনে একটা চ্যালেঞ্জ, যে রড্রির অ্যাবসেন্সটা কিভাবে পূরণ করবে ম্যানচেস্টার সিটি। তো এনিওয়েজ, ম্যানচেস্টার সিটি তাদের প্রথম ম্যাচ ড্র করলো। বাট আমরা যদি দেখতে পাই, ম্যানচেস্টার সিটি তাদের আনবিটেন রান ইন প্রিমিয়ার লিগ নিয়ে চলে যায় 29 গেমসে। তো এখন ব্যাক টু ব্যাক 29 গেমস ম্যানচেস্টার সিটি এখনো কোনো হারেনি। অ্যান্ড সেটাই হচ্ছে সব থেকে একটা বড় ব্যাপার। ম্যানচেস্টার সিটি একটা লিগের চ্যাম্পিয়ন, আর তাদের লিগের চ্যাম্পিয়নের এই কারণেই তারা চ্যাম্পিয়ন, যে লাস্ট 29 গেমস তারা আনবিটেন। তো এইভাবে আমাদের নিউক্যাসল বা ম্যানচেস্টার সিটির ম্যাচটা এইভাবেই শেষ হয়। অ্যান্ড একটা ড্র দিয়ে শেষ হয়, যেখানে ম্যানচেস্টার সিটি তাদের টোটাল 3 পয়েন্টসের জায়গায় 1 পয়েন্ট নিয়ে শেয়ার করে। So, তাহলে এবার ম্যানচেস্টার সিটির আর্লি কিক অফ থেকে আমরা মুভ করবো চেলসি ভার্সেস ব্রাইটন, যে ম্যাচটা ছিল চেলসির হোম ম্যাচ, এবং যে ম্যাচটাতে প্রিমিয়ার লিগ রেকর্ড করেছেন কোল পালমার, যিনি 4টে গোল মেরেছেন ফার্স্ট হাফে। তিনি প্রথম প্রিমিয়ার লিগ প্লেয়ার হয়ে উঠলেন এই 4টে গোল মারার দরুন। এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল। ব্রাইটন পুরো প্রিমিয়ার লিগে এখন অব্দি আনবিটেন ছিল। বাট হাউএভার অ্যাওয়ে ফ্রম হোম ব্রাইটনের যদি আমি কথা বলি, তো ব্রাইটনের যে স্ট্র্যাটেজিতে ব্রাইটন খেলেছে, এত হাই লাইন ডিফেন্সে খেলেছে, তো চেলসির জন্যই খুব ইজি হচ্ছিল ওই দু তিনটে পাস খেলে একদম তোলপাড় করে দেওয়া ওই ওই জোন 14 অ্যারাউন্ড ওই এরিয়াটাতে। তো ব্রাইটনের হয়তো গোয়িং ফরওয়ার্ড এটা একটা জিনিস তাদেরকে দেখতে হবে। আই এম শিওর ব্রাইটন কোচ মানে তিনি চান যে তার টিম সবসময় অ্যাটাকিং খেলুক, সেটাই তার আইডিওলজি, সেটাই তার ফিলোসফি। কিন্তু অ্যাওয়ে ফ্রম হোম আমরা যখন খেলবো, তখন কিভাবে ব্রাইটন খেলবে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে অবজার্ভ করা গোয়িং ফরওয়ার্ড ইন দি প্রিমিয়ার লিগ। কারণ ব্রাইটন শুরু খুবই ভালো করেছে এখন অব্দি প্রিমিয়ার লিগে, এবং চেলসি ম্যাচটা আগে অব্দি তার আগের 5টা গেম আনবিটেন ছিল। তো কোয়াইট অ্যান ইন্টারেস্টিং টিম ফ্রম ব্রাইটন সাইড। জর্জিনো রুটার আর কার্লোস বালেদা বা যারা দুজন গোল করেছেন ব্রাইটনের তরফ থেকে, স্কোরশিটের নাম লিখেছেন, এবং উল্টো দিকে কোল পালমার একাই দেখে নিয়েছেন পুরো ব্রাইটন টিমটাকে। আরেকটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে কোল পালমার এবং জেডেন স্যানচোর যে কম্বিনেশনটা তারা তৈরি করছেন, আর সেটা গোজ ব্যাক টু সিটি ডেজ। দুজনেই সিটি ইউথ প্রোডাক্টস, আর আন্ডার মোরেস্কা তারা কিন্তু সিটিতেও কাজ করেছে। তো খুবই মানে যখন এই দুজন কানেক্ট করছে, তখন খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। জেডেন স্যানচোর যে অ্যাসিস্টটা থেকে কোল পালমারের গোলটা, সেটা কিন্তু মানে পুরো ব্রাইটন ডিফেন্সকে দাঁড় করিয়ে একটা গোল ফার্স্ট বারে খুবই
কোল পালমারের তার টেকনিক্যাল অ্যাকুইপমেন্ট নিয়ে তো কারোর কোনো প্রশ্ন নেই, এবং জেডেন স্যানচোর ফ্রম দি লাস্ট টাইম হি প্লেড ইন হি ওয়াজ পার্ট অফ দি ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, যখন তার এন্ট্রি হয়েছিল, যখন সে ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে সই করেছিল, তখন কিন্তু তার 9 মিলিয়ন দাম ছিল যখন তার প্রথম রেজিস্টার হয় এফপিএল এ। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্স ধারাবাহিক খারাপ খেলার পরে কিন্তু তার এই বছর চেলসিতে আসার দরুন তার দাম প্রায় একটা 1.5 মিলিয়নের কাট হয়ে 6.5 মিলিয়নে চলে আসে। তো সেটার কিন্তু একটা যোগ্য উত্তর দিচ্ছেন জেডেন স্যানচো, এবং আমরা খুবই খুবই ইন্টারেস্টিংলি তাকিয়ে থাকবো, বিকজ চেলসির আপকামিং ফিক্সচার আফটার নটিংহাম ফরেস্টের সাথে খেলাটার পরে কিন্তু তাদের খুবই ইন্টারেস্টিং একটা রানের মধ্যে দিয়ে তারা তারা যাবে, ওয়্যার দে উইল প্লে অ্যাগেনস্ট দ্য লাইকস অফ আর্সেনাল এন্ড লিভারপুল। তো খুব ইন্টারেস্টিং হবে এই জিনিসটাকে অবজার্ভ করা। এর পরের খেলাতে আমরা চলে আসবো। এর পরের খেলাটা ছিল ব্রেন্টফোর্ড এবং ওয়েস্ট হ্যাম। খেলাটা খুবই ইন্টারেস্টিং ভাবে স্টার্ট হয়, যেখানে 1 মিনিটেই তাদের বহু পরিচিত স্ট্রাইকার এই সিজনে তাদের জন্য যে ওয়ান্ডার্স করছে ব্রায়ান এমবুমো 1 মিনিটেই গোলটা করে দেয়, এবং সেই গোলটার অ্যাসিস্ট আসে কারভালোর থেকে। এবং এই 25 বয়সীয় ক্যামেরুনের প্লেয়ার এমবুমো কিন্তু এই নিয়ে 5টা গোল হয়ে গেল এই সিজনে, এবং তাদের প্রাইম ফরওয়ার্ড আমরা আগে যেটা বলেছি জাহাজ যেই তাদের একটা মিসিং লিঙ্ক ছিল, সেটা কিন্তু এখনো ব্রেন্টফোর্ডকে বুঝতে দেয়নি, কারণ প্রতিটা ম্যাচেই সে ভালো গোল করছে, এবং এই ম্যাচেও ফার্স্ট মিনিটেই গোল করে দেয়। এবং গোলটিও একটা দুর্দান্ত গোল ছিল, একটা ভলিতে গোল ছিল, যেটা কিন্তু নজর দেয়। তারপরেই এই গোলটার ইকুয়ালাইজার আসে ওয়েস্ট হ্যামের তরফ থেকে, সসেকের থেকে, যে কিন্তু একটা চেক রিপাবলিকের প্লেয়ার, এবং তারও এটা নিয়ে 2টো গোল হয়ে গেল সিজনে। তো সসেকের ধারেও আপনারা নজর রাখতে পারেন পরবর্তী গেমগুলোর ধারে। এবং এই ম্যাচটা কোনো সাইডই 3 পয়েন্ট নিয়ে বেরোতে পারে না, এবং দুজনেই 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। নেক্সট আমরা চলে আসছি এভারটন ভার্সেস ক্রিস্টাল প্যালেস ম্যাচ নিয়ে, যেখানে এভারটন 2-1 জেতে ক্রিস্টাল প্যালেসের সাথে। তো এই ম্যাচে প্রথম 10 মিনিটেই ক্রিস্টাল প্যালেসের হয়ে মার্ক উই গোল করে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেসকে, সেখানে অ্যাসিস্ট করে ল্যাক্রোইক্স। কিন্তু তারপরেই আমরা ফার্স্ট হাফে আর কোনো গোল দেখতে পাইনি। কিন্তু সেকেন্ড হাফে আমরা শুরুতেই দেখি ডোয়াইট ম্যাকনিলের 47 মিনিটে একটা গোল আর 54 মিনিটে একটা গোল করে এভারটনকে 2-1 এগিয়ে দেয়। হ্যাঁ, সেইখানে 47 মিনিটে অ্যাশলি ইয়াংকের অ্যাসিস্টের থ্রু দিয়ে দেওয়ালে ম্যাকনিল গোল করে। তো আমরা ম্যাকনিলকে নিয়ে আগে গেম উইকে যেমন কথা বলেছিলাম, তার যদি আমরা স্ট্যাটস দেখি, তিনি কিন্তু লাস্ট 3টে গেম উইক ধরে খুবই লাইভলি অ্যান্ড খুবই কিন্তু ভালো আন্ডারলাইং স্ট্যাটস, তার শর্টস ইন দ্য বক্স ওয়ান অফ দ্য হাইয়েস্ট ছিল, প্লাস গোল ইনভলভমেন্ট বা গোল চান্সেস ক্রিয়েটেড, সেই স্ট্যাটসও কিন্তু ডোয়াইট ম্যাকলিন খুবই উপরের দিকে ছিল তার নাম। তো সেই হিসেবে ডোয়াইট ম্যাকলিন কিন্তু নিজের নামের এগেনস্টে 2টো গোল অ্যাড করেছে অ্যান্ড একটা খুব ভালো পয়েন্টসও দিয়েছে। অ্যান্ড ডোয়াইট ম্যাকলিন আমরা যদি খেলাটা দেখি, সেখানে কিন্তু খুবই লাইভলি ছিল অ্যান্ড খুবই শার্প ছিল, তার সবসময় শর্ট বক্সের মধ্যে একটা প্রেজেন্স ছিল, অ্যান্ড শর্টস ইন দ্য বক্সও কিন্তু অনেকগুলোই ছিল। অ্যান্ড প্লাস আমরা যদি দেখি ক্যালভার্ট লুইনও কিন্তু একটা হেডের থ্রুতে একটা গোল নিয়ারলি করে দিয়েছিল, পোস্টে লেগে যায় সেই হেডের ইয়েটা, তো সেই কারণে ক্যালভার্ট লুইনের গোল করতে পারেনি। বাট ক্যালভার্ট লুইনও কিন্তু খুব ভালো খেলেছে, অ্যান্ড এভারটনের কিন্তু অ্যাটাকিং লাইনটা খুবই কিন্তু লাইভলি অ্যান্ড শার্প দেখাচ্ছে। আর এদিকে যদি ক্রিস্টাল প্যালেসের দিকে চলে আসি, ম্যাটেটা আর এজের কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো নয়। অ্যান্ড আমরা যদি দেখি লাস্ট 4-5টা ম্যাচ ধরে এজে কিন্তু তার থেকে যে পারফরমেন্সটা আমাদের আশা করেছিলাম, সেই পারফরমেন্সটা কিন্তু আর পাচ্ছি না। তো এটা নিয়ে আমরা বলবো এজেকে হয়তো আপনারা যদি এপিএল টিমে রেখেছেন, তো তাকে আপনারা আমার মতে রিলিজ করে দিতেই পারেন, কারণ এজের জায়গায় আরো অনেক প্লেয়ার্স আছে যারা খুব ভালো পয়েন্টস দিচ্ছেন, তাদের আন্ডারলাইং স্ট্যাটসও কিন্তু অনেক ভালো। আমরা যদি কিছু স্ট্যাটসে আসি, তো এভারটন কিন্তু লাস্ট 20 ম্যাচেস এগেনস্ট ক্রিস্টাল প্যালেসের সাথে জাস্ট একটা ম্যাচই হেরেছে। তো তাদের যদি আমরা রেকর্ড দেখি, ক্রিস্টাল প্যালেসের সাথে তাদের কিন্তু 19-1 রেকর্ড, তার মধ্যে তারা 10টা জিতেছে অ্যান্ড ড্র 9টা ম্যাচ করেছে। তো ওয়ান অফ দ্য ফেভারিবল আউটকাম ছিল এভারটনের, যেটা লাস্ট 20 ম্যাচ ধরে তারা আনবিটেন থেকেছে। লাস্ট 20 ম্যাচের মধ্যে জাস্ট একটা ম্যাচই যারা হেরেছিল, সেটা লাস্ট ডিসেম্বর 2021-এ। তাছাড়া কিন্তু এভারটন সবসময় ক্রিস্টাল প্যালেসের আপার এন্ডেই থাকে। তো এটাই ছিল এভারটন ভার্সেস ক্রিস্টাল প্যালেস খেলা নিয়ে অ্যানালিসিস। ক্রিস্টাল প্যালেস এভারটন থেকে আমরা চলে আসবো এবারে আর্সেনাল ভার্সেস লেচেস্টার, যে খেলাটা হয়েছিল আর্সেনালের হোম হোম গ্রাউন্ডে এমিরেটস স্টেডিয়ামে, এবং যে খেলাটাতে প্রচুর গোল হয়েছে, দুটো সাইডই প্রচুর প্রচুর গোল করেছে আর্সেনাল। মানে নিজের নিজের অ্যাটাকিং প্রবেশ অনুযায়ী 4টে গোল মেরেছে একদিকে, তো অন্যদিকে লেস্টারও কিন্তু ছেড়ে কথা বলেনি, তারাও 2টো গোল কিন্তু আর্সেনালকে দিয়ে এসছে। আর্সেনালের যে ডিফেন্স নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং আমরাও অনেক আলোচনা করেছি, আমরা নিজেদের ওয়াইল্ড কার্ড ড্রাফটেও আর্সেনাল থেকে দুজন দুজন অ্যাসেটকে আমরা ডিফেন্সিভ অ্যাসেটকে টিমে রেখেছি, ইন ডেভিড রায়া অ্যান্ড গ্যাব্রিয়াল।
which was our decision last week. তো there were multiple things যেসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। এন্ড আপনি জানেন এফপিএল আপনি তিনটেই প্লেয়ার নিতে পারেন একটা টিম থেকে, তো ইট ওয়াজ এ ট্রেড অফ অনেকের জন্য, যে তুমি দুটো আর্সেনাল থেকে অ্যাটাকিং প্লেয়ার নেবে না, দুটো ডিফেন্সের প্লেয়ার নেবে, বা গোল গোল লাইনের প্লেয়ার গোলকিপার নেবে, বিকজ গোলকিপারটাও একটা ডিফেন্সিভ প্লেয়ারই হচ্ছে। তো মানে খুব একটা ইন্টারেস্টিং চয়েস, আর এই ইন্টারেস্টিং চয়েসটা কিন্তু জেমস জাস্টিনো নিজের নিজের জন্য ডিফিকাল্ট করেছে। জেমস জাস্টিনো কিন্তু, যদি আপনারা না জানেন, জেমস জাস্টিনো কিন্তু লাস্ট গেম উইক 6-এ ওয়াইল্ড কার্ড খেলেছিলেন, এবং তিনিও আমাদের সাথে অ্যালাইন্ড একটা ডিসিশন নিয়েছিলেন, যেখানে তিনি দুজন আর্সেনাল অ্যাসেটকে ডিফেন্ডার হিসেবে নিজের টিমে খেলিয়েছিলেন, এবং তিনি নিজেকে এই ম্যাচে কিন্তু কিন্তু বাইরে রেখেছিলেন ফার্স্ট ইলেভেনে, এবং দুটো গোল করে উনি শুধু নিজের যে ক্লিনশিট আটকেছেন শুধু সেটা নয়, উনি দুর্ধর্ষ দুটো গোল করেছেন, যেমন আমরা জানি at 47 মিনিট and 63rd মিনিট। তো শুধু না উনি নিজের ক্লিনশিটটা হারিয়েছেন, so আমাদেরও ক্লিনশিট গেছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে যে আর্সেনালের সাইডে যদি চলে আসি, আর্সেনালের কিন্তু মানে যেরকম ওদের খেলছে ওরা, ওদের কিন্তু মাল্টিপল অপশন আছে, যেরকম বাকায়ো সাকা একটা খুবই প্রিমিয়াম অপশন, দের ইজ কাই হাওয়ার্ডস which is again a very premium option, বাট এই ম্যাচটাতে যদি দেখা হয় বাকায়ো সাকা বা কাই হাওয়ার্ডস কিন্তু আমরা দেখতে পাবো না স্কোর শিটে। আমরা দেখবো গ্যাব্রিয়াল মার্টিনেলিকে, আমরা দেখবো ট্রসার্ডকে, এবং আমরা দেখবো কাই হাওয়ার্ডস। অবভিয়াসলি কাই হাওয়ার্ডস 90+9 মিনিটসে গোল করেছে, যে ফোর্থ গোলটা। বাট মানে পয়েন্ট বিং কি, সাকা বিং আ প্রিমিয়াম, অনেকে মানে দেয়ার ওয়াজ আ কোয়েশ্চেন গোয়িং আপ টু দিস গেম উইক যে যারা ওয়াইল্ড কার্ড খেলছে, সাকা না কোল পালমার। বাট একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ছিল যে সাকা কিন্তু ভালো খেলেছে, প্রচুর বল বাড়িয়েছে ইন টার্মস অফ কাই হাওয়ার্ডস কে, আর প্রচুর ওপেনিং চান্সেস ক্রিয়েট করেছে, প্রচুর অ্যাটাকিং থার্ডে প্লেয়ার্সও দিয়েছে। তো মানে এইসব জিনিসগুলো দেখলে আমাদের মতে আপনাদের টিমে যদি এখনো সাকা আছে, আপনি এখনই ভয় পাওয়ার কিছু নেই, এখনই সবকিছু ভেঙে যায়নি। কোল পালমার ডেফিনেটলি টেকনিক্যালি খুবই সাউন্ড একটা প্লেয়ার, এবং কোল পালমারের আপকামিং ফিক্সচারও কিন্তু এরকম না যে খুবই ফেভারেবল। যদি কোল পালমারকে নিতে হয়, যদি আপনারা বাসটা মিস করে গেছেন, তো ঠিক আছে, কোল পালমারের আপকামিং কয়েকটা ফিক্সচার একটু অবজার্ভ করুন, দেখুন, এবং গেম উইক 12-এর পর থেকে যখন আবার কোল পালমার বা চেলসি একটু ফেভারেবল ফিক্সচার হয়ে আসবে, তখন আবার কোল পালমারকে হয়তো তার জন্য বেশি দাম দিতে হতে পারে, মানে হয়তো তখন তাকে হয়তো আমরা 10.7 10.8-এ হয়তো তাকে কিনবো। কিন্তু আমাদের জাস্ট হোপফুল থাকতে হবে কি কোল পালমার বিশাল কোনো ড্যামেজ করে দেবে না এই চারটে গেম উইকে। আর বাকায়ো সাকাও তার ফেভারেবল রানস অফ ফিক্সচারের দরুন তিনিও যে রিটার্নটা দেবেন সেটা যেন কোল পালমারের ওভারঅল রিটার্ন ইন দি আপকামিং গেম থেকে ভালো হয়। তো এই ছিল আমাদের অ্যানালিসিস অ্যাবাউট আর্সেনাল এন্ড লেস্টার। আর্সেনাল লেস্টার থেকে আমরা চলে আসবো এবার নটিংহাম ফরেস্ট আর ফুলহামের খেলাতে। তো নটিংহাম ফরেস্ট এখন অব্দি কিন্তু এই ম্যাচের আগে একটাও ম্যাচ হারেনি। এই ম্যাচটাই তাদের কিন্তু হার স্বীকার করতে হয়, এবং সেই হার স্বীকার করার জন্য তাদের যেই গোলটা ফুলামের থেকে আসে, সেই ফুলামের গোলটা কিন্তু করে দেয় আগে মেক্সিকোর 33 ইয়ার্স এর রয়্যাল হেমিনেজ। এবং হেমিনেজের এই সিজনে তিনটে গোল হয়ে গেল এই নিয়ে, এবং আমরা অনেক বছর পর আবার রয়্যাল হেমিনেজের থেকে একটা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি, যেখানে তার কিন্তু গোল স্কোরিং সিটে বরাবরই নাম উঠে আসছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, অ্যাট দি এন্ড অফ দিস ম্যাচ আমরা যদি এই দুটো টিমের পজিশন দেখি অন দি টেবিল, ফুলহ্যাম কিন্তু 6th পজিশনে, উইচ ইজ কোয়াইট কমেন্ডেবল। যদিও তার মানে অনেকটা ইপিএল এর এখনো অনেক রাউন্ডস বাকি, বাট স্টিল ফর দি স্টার্ট 11 পয়েন্ট কিন্তু তারা কালেক্ট করে তিনটে জয় এবং দুটো ড্রয়ের সাথে 6th পজিশন আছে। নটিংহাম ফরেস্টের পারফরমেন্সও কিন্তু ভালো হয়েছে, এবং তারা কিন্তু এখন 10th পজিশনে আছে লিগের, এবং এই তাদের প্রথম হার মানতে হলো। তারাও কিছু ভালো চান্সেস ক্রিয়েট করে, যেখান থেকে একটা উডের অ্যাসিস্ট প্রায় গোল হতে হতে হয় না, এবং উডের পারফরমেন্সটা এই সপ্তাহেও ভালো ছিল। উডের থেকে একটা অ্যাসিস্ট হয়তো আসতেও পারতো, কিন্তু সেটা ফাইনালি আসেনি। এবং তাছাড়া ম্যাচটা কিন্তু ফুলহ্যামই ডমিনেট করেছে, তারা 60% অলমোস্ট পজিশন রেখেছিল, যেখানে নটিংহাম ফরেস্টের পজিশনটা ছিল 40%। এবং বাকি যদি আমরা সমস্ত স্ট্যাটসও দেখি, যেরকম পাসেসও কিন্তু ফুলহ্যামের বেশি, 527টা পাস, সেখানে কিন্তু নটিংহাম ফরেস্টের 351টা পাস এসেছিল। তো গোলস অন টার্গেট ফুলহামের বেশি ছিল, তারা দুটো গোল নিয়েছিল, তার মধ্যে 7 গোলে টার্গেট করেছিল, দুটো শটস, এবং তার মধ্যে একটা কিন্তু কনভার্ট হয়ে যায়। নটিংহাম ফরেস্টের সেখানে একটাই কিন্তু শটস অন টার্গেট ছিল, যেটা কনভার্ট হতে পারে। তো এইভাবেই শেষ হয় ফুলহ্যাম এবং নটিংহাম ফরেস্টের ম্যাচটা। নেক্সট আমরা চলে আসছি আরেকটা ম্যাচ, সেটা হচ্ছে উলস ভার্সেস লিভারপুল। অ্যান্ড এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাচ ফর লিভারপুল পার্সপেক্টিভ। এই ম্যাচে উলস প্রথমে লিভারপুল কোনাটের গোলের থ্রু দিয়ে 45.2 মিনিটসে তারা এগিয়ে যায়। সেখানে ডিয়েগো জোটার অ্যাসিস্টে কোনাটে গোল করে, অ্যান্ড তারপরে কোনাটেরই একটা ভুলের কারণে এট নোরি আবার গোলে শোধ করে উলস। তারপরে 61 মিনিটসে মোহাম্মদ সালার পেনাল্টি থ্রুতে আবার লিভারপুল এগিয়ে যায়। পুরো খেলাটার মধ্যে কিন্তু লিভারপুল যথেষ্ট পজিশনও ভালো রাখে, অ্যান্ড তারা একটা টাইট ম্যাচ খেলে। 1-0 গোল যখন করে লিভারপুল, ততক্ষণ পর্যন্ত তারা খুবই ভালো ক্লিন খেলছিল। বাট পুরো ম্যাচটাতে কোনেটেরই একটা ভুলের কারণে
যেটা এড নরি গোলে কনভার্ট করে অ্যান্ড সেটাতে ওরা ড্র করে। কিন্তু তারপরে আর যখন লিভারপুল আবার সেকেন্ড গোল দেয় তারপর থেকে কিন্তু উলফসের খেলা দেখে একবারও মনে হয়নি তারা ইকুয়ালাইজ করতে পারবে, বিকজ পুরোটা পজিশনই কিন্তু লিভারপুলের কাছে ছিল অ্যান্ড উলফস কিন্তু সেরকম ভাবে কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি। অ্যান্ড আমরা যদি আসি আজকে আমাদের লিভারপুলের কিছু প্লেয়ারদের অ্যানালিসিস, সেখানে যদি লুইস ডিয়াজকে দেখি, সে কিন্তু পুরো ম্যাচে মাত্র ওয়ান শট ইন দা বক্স ছিল। তো যা লুইস ডিয়াজের যা আমরা পারফরমেন্স দেখছিলাম লাস্ট 3টে গেম উইক ধরে, সেই অনুযায়ী রিয়াজকে সেই মতো ফ্রিলি দেখতে পাওয়া যায়নি অ্যান্ড সেরকম গোলস বা শট নিতেও তাকে সে সেইভাবে নিতে পারেনি। তো সেই দিক থেকে বলবো উলস কিন্তু ডিয়াজকে খুব ভালো মার্কিং করে রেখেছিল and সেইভাবে তারা একটু সাকসেস হয়েছে। প্লাস আমরা যদি দেখি সালার খেলা, সালা কিন্তু একটা বিগ চান্স মিস করে অ্যান্ড সেই সালার যেটা দাম বা পেপিলে আমরা যেটা দেখি সালার যেটা ভ্যালু, সেই হিসেবে কিন্তু সালা সেরকম পারফরমেন্স করতে পারছে না। হ্যাঁ, আমরা দেখেছি এই সপ্তাহে তিনি পেনাল্টি থ্রু দিয়ে একটা গোল করেছে, বাট সেটা পেনাল্টি থ্রু দিয়ে, বাট তিনি কিন্তু লাস্ট দুটো গেম দিয়ে দুটো বিগ চান্স কিন্তু মিস করে। And সেটা একটা নিশ্চয়ই একটা সালা এত বড় একটা প্লেয়ার, তার কাছ থেকে এইসব মিস কিন্তু আমরা এক্সপেক্ট করি না। তো আশা করছি সালা সেই নিজের ফর্ম আবার পুরোনো ফর্মে ফিরে আসবে আর লিভারপুলের হয়ে আবার জ্বলে উঠবে। তো এটা লিভারপুলের কাছে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কারণ হচ্ছে এই ম্যাচটা জেতার কারণে তারা আবার টপ অফ দ্য প্রিমিয়ার লিগ উঠে যায়, কারণ ম্যানচেস্টার সিটি ম্যাচটা ড্র করে। তো সেই কারণে এইবারে কিন্তু টপ অফ দ্য লিগের কিন্তু একটা লড়াই বজায় থাকবে, বিকজ ম্যানচেস্টার সিটি কিন্তু লাগাতার জিতে যাচ্ছিল অ্যান্ড ম্যানচেস্টার সিটি ড্র করার ফলে অন্য টিমরা আবার কিন্তু তাকে কম্পিটিশন দেওয়ার জন্য আবার কিন্তু 1 2 3 4 একটা কম্পিটিশন আবার কিন্তু জেগে উঠেছে। নেক্সট আপ ইজ ইপসুইচ অ্যান্ড অ্যাস্টন ভিলা, যে ম্যাচটা ইপসুইচের হোম ম্যাচ ছিল এবং প্রচুর গোল হয়েছে এই ম্যাচটাতে। আবারও এই এই পুরো গেম উইকটাতে আপাতত যা আমরা দেখলাম যে দুটো টিমই পুরো গেম উইকের নিরিখে যদি বলি গোল করতে পারেনি। একটা টিম হচ্ছে নটিংহ্যাম ফরেস্ট আর অন্য টিমটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তো সেপারেট টপিক, বাট ইপসুইচ ভার্সেস অ্যাস্টন ভিলা ম্যাচটাতে যদি আমরা ফেরত আসি, তো ইপসুইচ ভার্সেস অ্যাস্টন ভিলা ম্যাচটাতে কিন্তু ইপসুইচ প্রথমে এগিয়ে গেছিল এবং তাদের যে শুরু হয়েছিল তাদের যে প্রিমিয়ার লিগ সিজন, তারা তারা যেভাবে হ্যালান্ডের কাছে পর্যদস্ত হয়ে তাদের প্রিমিয়ার লিগ জার্নিটা স্টার্ট করেছিল, তারা কিন্তু বিগত 5টা ম্যাচে আনবিটেন। তাদের প্রিমিয়ার লিগে তারা কিন্তু নিজেদের একটা নিশ খুঁজে পাচ্ছে, আস্তে আস্তে নিজেদের সেটেল ডাউন করছে এবং মানে ম্যাচ ড্র করা বা না হারাটা থেকেও ইম্পর্টেন্ট যে তারা কিন্তু ফাইট করছে। যদি আমরা দেখি ম্যাচটা নিরিখে, প্রথমেই লিয়াম ডেলাপের গোলে জ্যাক জ্যাক ক্লার্কের অ্যাসিস্ট থেকে লিয়াম ডেলাপের গোল হয় 7 মিনিটে, এবং তারপরে তারপরে মর্গান রজার্স, যিনি মানে এই বছর এফপিএল একটা খুবই ইন্টারেস্টিং একজন প্লেয়ার, যিনি ওই উইথড্রল পজিশনটায় খেলছেন অলি ওয়াটকিন্সের পিছনে, তো তিনি ইকুয়ালাইজ করেন 15 মিনিটে, যেটা অলি ওয়াটকিন্সের অ্যাসিস্ট থেকে আসে। অলি ওয়াটকিন্স আগেন এই গেম উইকে তার প্রাইস ট্যাগ অনুযায়ী হয়তো মানে তিনি নিজের ওই জায়গাটা দেখিয়ে দিয়েছেন যে কেন তার ওই প্রাইস ট্যাগটা, কিন্তু কারণ তার যদি দেখি ম্যাচটাতে তার একটা অ্যাসিস্টও ছিল এবং একটা গোলও ছিল 32 মিনিটে। লিওন বেলির অ্যাসিস্ট থেকে অলি ওয়াটকিন্স আবার এগিয়েও দেয় হাফ টাইমের নিরিখে অ্যাস্টন ভিলাকে। তো অলি ওয়াটকিন্সের একটা মানে নিজের পারফরমেন্স হিসাবে তিনি যত বেশি গেম খেলতে থাকেন তিনি আরো আরো বেশি গরম হতে থাকেন। হি ফাইন্ডস হিমসেলফ মোর কমফোর্টেবল উইথ দ্য নাম্বার অফ গেমস, উইথ এভরি গেম হিল জাস্ট গেট বেটার। আর চ্যাম্পিয়ন্স লিগের খেলাও আছে অ্যাস্টন ভিলার, তো খুব ইন্টারেস্টিং হবে অলি ওয়াটকিন্সের পারফরমেন্স নজর রাখা। এন্ড আই এম শিওর যে অলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ স্টার্ট করলেও আই এম শিওর যে সে প্রিমিয়ার লিগও স্টার্ট করবে। এবং ফার্স্ট হাফে 1-2 থেকে সেকেন্ড হাফে ম্যাচটাতে আবার আবার আমরা দেখি যে ওমারি হাচিনসনের অ্যাসিস্ট থেকে লিয়াম ডেলাপ আবার ইকুয়ালাইজ করে এবং ইপসুইচকে ম্যাচটাতে ফেরত আনে। তো লিয়াম ডেলাপ, ওমারি, হাচিনসন এবং ডেভিস, এই তিনজন প্লেয়ার ইপসুইচ টিম টিম থেকে যদি দেখতে চাইছেন, তিনজন প্লেয়ার খুবই ইন্টারেস্টিং, তারা খুব ভালো খেলছেন এবং তাদেরকে আপনি নজর রাখতে পারেন ইন টার্মস অফ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। এরপরেই আমরা চলে আসবো নেক্সট খেলাটা, যেটা হয় ওল্ড ট্রাফোর্ডে। অ্যান্ড সরি টু সে, বাট আগেন একটা খুব ডিসগ্রেসফুল পারফরমেন্স ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড। আবার একটা ঘরের মাঠে 3-0 ডিফিট। অ্যান্ড নট অনলি ডিফিট, আমরা যদি খেলাটা স্ট্যাটসও দেখি তাহলে কিন্তু পুরো ম্যাচটাই কিন্তু ডমিনেট করেছে স্পার্স। ইফ ইউ ডু নট গো বাই দ্য রেজাল্টস অলসো, তাহলেও কিন্তু ম্যাচটাই স্পার্স 61 পজিশন রাখে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড 39। শর্টস অন টার্গেট ম্যানচেস্টার ইউনাইটেডের অনলি দুটো ছিল, যেখানে কিন্তু স্পার্সের ছিল 10টা। টোটাল শটসও স্পার্সের 24টা, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের 11টা। ফাউল কনসিডারও ম্যানচেস্টার ইউনাইটেডের বেশি। এবং সেখানে কিন্তু একটা বলা যেতে পারে আগেন ওয়ান অফ দি ভেরি ডিসগ্রেসফুল পারফরমেন্স বাই দি ম্যানচেস্টার ইউনাইটেড টিম ইন দেয়ার হোম গ্রাউন্ড। এবং এই ম্যাচটা যেইভাবে এগায়, প্রথমেই কিন্তু জনসনের গোল চলে আসে অন দি 3rd মিনিট, এবং তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড কিছুক্ষণ খেলাটা ধরার চেষ্টা করলেও সেটা হয় না, এবং 42 মিনিটে কিন্তু তাদের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ রেড কার্ড দেখে নেয়।
এবং রেড কার্ড দেখে নেওয়ার পর ম্যানচেস্টার কিন্তু 10 ম্যান স্কোয়াড হয়ে যায়, এবং সেখান থেকে জাস্ট আফটার হাফ টাইম তাদের যে উইঙ্গার কুলুসেস্কি, তার থেকে কিন্তু আবার একটা গোল চলে আসে অন দি 47th মিনিট, এবং তারপরেই আগেন অন দি 77 মিনিট সোলাঙ্কে কিন্তু এই সিজনের আরেকটা গোল করে দেয় অন ব্যাক টু ব্যাক গেম উইকস। এবং এই যেই আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ইনকনসিস্টেন্ট পারফরমেন্স দেখছি, তার জন্য আমরা যদি তাদের এখন স্ট্যান্ডিং দেখি অন দি লিগ, দ্যাট ইজ আগেন দি আনলাকি 13 স্পট, অ্যান্ড উই ডু নট সি মাচ পজিটিভস কামিং আউট ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড। এবং দলটাকে নিয়ে বেশ চিন্তাই লাগছে যে পরবর্তী ম্যাচগুলো কি করতে চলেছে, বিকজ আমরা একটা সেটেল স্কোয়াড দেখতে পাচ্ছি না, আমরা এখনো একটা সেটেল কম্বিনেশন দেখতে পাচ্ছি না, যেখানে কিন্তু প্রায় 6টা গেম উইক ইংলিশ প্রিমিয়ার লিগে পেরিয়ে গেল। সো ইটস হাই টাইম যে অন্তত আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের মতন একটা টিমকে টপ 6, দ্যাট ইজ দি বিয়ার মিনিমাম দ্যাট দি ফ্যান এক্সপেক্ট। অবভিয়াসলি আরো বেশি আমরা এক্সপেক্ট করি তারা হয়তো টপ 4-এ থাকবে। সেখানে এত একটা বাজে পারফরমেন্স, যেখানে তাদের উইনের থেকে কিন্তু ডিফিটস বেশি, দুটো মাত্র উইন এসছে, একটা ড্র, 3টে ডিফিটস। তো দিস ইজ আ পয়েন্ট অফ কনসার্ন, এবং সেই জন্য আপনারা দেখতেও পারবেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো প্লেয়ারই সেরকম কিন্তু ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ম্যানেজার্সদের খুব একটা স্কোয়াডে ফিচার করছে না, অ্যাপার্ট ফ্রম আ ফিউ ডিফেন্ডার্স, বিকজ অফ দেয়ার প্রাইস রেঞ্জ, দ্যাট টু বিকজ অফ দেয়ার প্রাইস রেঞ্জ। এবং এই যে 3-0 স্কোরটা, এটা কিন্তু আরো বেশিও হতে পারতো, ওনার কিছু ভালো সেভস আছে যার জন্য কিন্তু স্কোর শিটটা আমরা 0-3 দেখছি। তো এই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্পার্সের ফলাফল এই ম্যাচে। নেক্সট আমরা চলে আসছি গেম উইক 6 এর লাস্ট ম্যাচ, সেটা হচ্ছে বোর্নমাউথ ভার্সেস সাউথহ্যাম্পটন। অ্যান্ড এইটা যেটা অ্যাজ এক্সপেক্টেড, বোর্নমাউথ 3-1-এ সাউথহ্যাম্পটনকে হারায়। সেখানে প্রথম 17 মিনিটেই ইভান ইলসনের গোলের থ্রু দিয়ে, মার্কাস ট্রেভিনিয়ারের অ্যাসিস্টের থ্রু দিয়ে 17 মিনিটসে এগিয়ে যায় বোর্নমাউথ। এগেন 32 মিনিটসে ড্যাঙ্গোর গোলের থ্রু দিয়ে, যেখানে লুইস কুক অ্যাসিস্ট করে, 32 মিনিটে বোর্নমাউথ 2-0 করে দেয়। নেক্সট, যেটা আমাদের মেন ম্যান সেমিনিও, বোর্নমাউথের নিয়ে সব থেকে বেশি ডিসকাশন যার নিয়ে হয়েছিল আগের গেম উইকে, সেমিনো আমাদের যে ডিফারেন্সিয়াল পিক ছিল and তাকে আমরা সাপোর্ট করেছিলাম, সেই সেমিনো কিন্তু 39 মিনিটসে গোল করে 3-0 এগিয়ে দেয় বোর্নমাউথকে হাফ টাইমের আগে। হাফ টাইমের পর 51 মিনিটসে টেলর হারউইট বিলিসের গোলের থ্রু দিয়ে একটা গোল শোধ করে, বা লাস্ট পর্যন্ত বোর্নমাউথ 3-1 হারায় সাউথহ্যাম্পটনকে। সেখানে আমরা যদি দেখি, ইভান নিলসন তার প্রথম বোর্নমাউথের হয়ে গোল সেখানে, আর ড্যাঙ্গো আউটরা অ্যান্ড অ্যান্টনিও সেমিনিও কিন্তু এক একটা গোল করে। অ্যান্ড আমরা যেটা স্ট্যাটস দেখেছিলাম সেমিনিওর লাস্ট 4-5টা গেম যে সেমিনিও খুবই লাইভলি ছিল বক্সের মধ্যে, তার শট ইন দা বক্স হাইয়েস্ট ছিল, প্লাস তার গোল ইনভলভমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট, তার এই গোল এক্সপেক্টেন্সি, সব আন্ডারলাইন স্ট্যাটস কিন্তু সেমিনোর খুব দুর্দান্ত ছিল। অ্যান্ড সেই দুর্দান্ত স্ট্যাটস নিয়ে আমাদের আশা ছিল যে সেমিনো নিশ্চয়ই গোল করবে, অ্যাসিস্ট করবে। অ্যান্ড সেই আশার অনুযায়ী সেমিনো কিন্তু গোল করে আমাদের সেই পেরিক সেন্টার রাইট প্রুভ করে। অ্যান্ড সেটার জন্যই আমরা অলরেডি বলছিলাম বোর্নমাউথ খুব ভালো খেলছে, তাদের সেমিনিও প্লাস ইভান নিলসন খুব ভালো একটা স্ট্রাইক লাইন হয়েছে। তো বোর্নমাউথের এই ফার্স্ট হোম সিজনের থ্রুতে তারা 11th-এ স্ট্যান্ডিং এ চলে যায় প্রিমিয়ার লিগের। বাট আর সাউথহ্যাম্পটন তারা 19th পজিশনে থাকে 1 পয়েন্ট নিয়ে। তো সাউথহ্যাম্পটনের হারের পর আমরা এই অনেকদিন পর লাস্ট 2001-এ 1-2 সিজনে এরকম হয়েছিল যে প্রথম যে নতুন 3টে টিম প্রমোট হয়ে এসছে, তারা কিন্তু একটাও ম্যাচ জিততে পারেনি প্রথম 6টা গেম উইকের মধ্যে। তো এটা একটা মানে যারা নিউলি প্রমোটেড টিম এসছে তাদের জন্য খুব একটা ভালো স্ট্যাটস নয়। তারা সবসময় নিজেদেরকে প্রমাণ করার জন্য যে তারা প্রমোট হয়ে এসছে, তারা একটা ফাইট দেবে, বাট সেই ফাইটটা কিন্তু তারা দিতে পারছে না। অ্যান্ড 3টি টিমই কিন্তু প্রথম 6টা ম্যাচ হেরে যায়। তো এইটাই ছিল আমাদের অ্যানালিসিস ফর দ্য গেম উইক 6। তো আমাদের প্রত্যেকটা ম্যাচ নিয়ে আমরা অ্যানালিসিস করলাম। তো এখানে আমরা একটু ডিসকাস করব। অর্ণব, সন্দীপ, তোমাদেরকে কোশ্চেন, এই গেম উইক 6-এ তোমাদের মতে সব থেকে এক্সাইটিং ম্যাচ কোনটা হয়েছে, অ্যান্ড কোন টিমের খেলা নিয়ে তুমি খুব অ্যাজ এক্সপেক্টেড, বা আর একটা টিম যার যার খেলা নিয়ে খুবই আনএক্সপেক্টেড রেজাল্টস? প্রথমে অর্ণব। অ্যাজ আ চেলসি ফ্যান আমার মনে হয় যে চেলসি ব্রাইটন ম্যাচটা খুবই এক্সাইটিং একটা ম্যাচ ছিল, যেখানে কোল পালমার নিজেকে ছাপিয়ে গেছে ইন 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 লট মেনি ওয়েজ। আর এট দি স্টার্ট অফ দ্য সিজন দেয়ার ওয়াজ আ লট অফ ডিসকাশন কি কোল পালমার এই সিজনে কি ওয়ান সিজন ওয়ান্ডার না এই সিজনেও কন্টিনিউ করবে। তো কোল পালমার নিজের জাতটা দেখিয়ে দিয়েছে যে তিনি কোন লেভেলের প্লেয়ার। আর যদি খুবই ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি ম্যাচটাতে, কিন্তু কোল পালমার 4টে গোল করেছে। একটা শট সে বারে মেরেছে, একটা একটা শট সে মানে খুব ভালো একটা চান্স 1:1 কাটিয়ে গোল করতে পারেনি, এবং একটা বল নিকোলাস জ্যাকসন খুব খারাপ ভাবে মিস করেছে। তো কুড হ্যাভ বিন মেনি মোর। তো মানে বলা বলা যায় যে কোল পালমারের প্রফিসিয়েন্সি। আর উল্টে যদি আমরা দেখি আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাট, সেটা হচ্ছে যে ইন টার্মস অফ দি অল দি প্রিমিয়ার লিগ টিমস, চেলসি কিন্তু ইজ সেকেন্ড বেস্ট। চেলসি হ্যাজ দি মোস্ট নাম্বার অফ গোলস, চান্সেস, বিগ চান্সেস ক্রিয়েটেড।
আর সবচেয়ে বেশি ওপেন প্লেতে তারা চান্স ক্রিয়েট করেছে, ইভেন মোর দ্যান লিভারপুল অ্যান্ড সিটি অ্যান্ড আর্সেনাল। আর তার তার থেকেও ইন্টারেস্টিং জিনিসটা যেটা হচ্ছে যে অন্য টিমটা যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই গেম থেকে, সেটা হচ্ছে টটেনহাম। তারা কিন্তু চেলসির যেই টিমটা চেলসি থেকে বেশি চান্সেস ক্রিয়েট করেছে সেটা কিন্তু টটেনহাম। তো টটেনহাম কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা, মানে ঠিক আছে আমি মানছি ম্যানচেস্টার ইউনাইটেড ইজ নট গোয়িং থ্রু দেয়ার বেস্ট টাইমস, কিন্তু স্পার্স আর হিউনবিন সং অ্যাগেন মানে খুবই, মানে নিজেকে যখনই পয়েন্টে আসে কিন্তু সে মাল্টিপল পয়েন্টস দেয়। এটা এটা খুবই ইন্টারেস্টিং। তো আমার মতে দিস ওয়ার দি টু গেমস, চেলসি ব্রাইটন, ইউনাইটেড স্পার্স। ইউনাইটেড স্পার্স নট বিকজ কি ইউনাইটেড হেরে গেছে, বাট বিকজ স্পার্স যে এক্সাইটিং ব্র্যান্ড অফ ফুটবলটা খেলছে সেটা খুবই ইন্টারেস্টিং। সন্দীপ, তোমার মতে? আমার মতে আমার জন্য সব থেকে এক্সাইটিং খেলাটা যেটা লেগেছিল সেটা ছিল উইথ দি রানার্স আপ অফ দি লাস্ট সিজন আর্সেনাল এবং তাদের সাথে লেইচেস্টারের খেলা। হয়তো সবাই খেলাটা স্টার্টিং এ হয়তো ভেবেছিল যেইভাবে এখন অব্দি খেলা হয়েছে, এই দুটো টিম যেইভাবে পারফর্ম করেছে, হয়তো আর্সেনালের জন্য এটা একটা ইজি 3 পয়েন্ট টেক অফ হবে। কিন্তু খেলাটা যেইভাবে গড়ায়, 2-2, জাস্টিনের থেকে দুটো ইম্পর্টেন্ট গোল চলে আসে এবং তার সেকেন্ড গোলটা কিন্তু একটা ওয়ালিতে দেখার মতন গোল ছিল। এবং দ্য ফরচুন টার্ন ফর আর্সেনাল অনলি অন দি 94th মিনিট, যেটাতে কিন্তু একটা ওন গোলের থ্রু দিয়ে তারা কিন্তু তাদের থার্ড গোলটা আসে, এবং আবার সেই লাস্ট 97 মিনিটে গিয়ে তাদের লাস্ট গোলটা আসে হ্যাভার্টসের থেকে। তো খুবই ভালো এই গেমটা আমার লেগেছিল, কারণ টিল দি 90th মিনিট যারা হয়তো তার মানে খুব একটা আর্সেনালকে সাপোর্ট করে না, সেই ফ্যান্সদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল তারা আর্সেনাল ফ্যানদের সাথে হয়তো একটু মজা করছে বা একটু কি করছে, হয়তো যে আটকে দিল লেস্টারের মতন একটা টিম আগেন আর্সেনালকে, যেরকম আমরা ভেবে থাকি অ্যাট দি ইম্পর্টেন্ট টাইম দে স্টার্ট লুজিং পয়েন্টস। কিন্তু সেটা এবার রং প্রুফ করে তারা কিন্তু রাইট ফ্রম দি 94th মিনিট, যেরকম আমরা আগের উইকেও দেখেছিলাম ম্যানচেস্টার সিটি বড় 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 টিমরা যেরকম করে থাকে, অ্যাট দি লাইক মোর দেন 90 মিনিটস ইকুয়ালাইজ করেছিল আগের গেম উইকে ম্যানচেস্টার সিটি, সেরকমও আর্সেনাল এইবার আরো দুটো কিন্তু ইম্পর্টেন্ট গোল অ্যাড করে ইনক্লুডিং গোল, তারা কিন্তু 4-2 ম্যাচটা জিতে নেয় এবং নিজেদের ঘরে 3 পয়েন্ট ঢুকিয়ে নেয়। তো আমার জন্য এই ম্যাচটা খুবই এক্সাইটিং ছিল ফর দিস গেম। হ্যাঁ, আমি তোমার সাথে একমত, বিকজ আর্সেনাল লেচেস্টার ম্যাচটা কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত ড্রতে ছিল, বাট ইনজুরি টাইমে আর্সেনাল একটা লেচেস্টার একটা ওন গোল করে ফেলে, অ্যান্ড আর্সেনাল আবার ইনজুরি টাইমে একটা গোল করে তারা 4-2 জিতে যায়। হয়তো স্কোর লাইন দিকে সবাই বলবে 4-2 জিতেছে, বাট ইট ইজ নট সো ইজি ম্যাচ, ইট ওয়াজ এ ভেরি টাফ ম্যাচ, অ্যান্ড লেচেস্টার খুব ভালো ফাইট দেয়, অ্যান্ড সেই ম্যাচটা খুব এক্সাইটিং হয়। হ্যাঁ, আমার কাছে সব থেকে আনএক্সপেক্টেড রেজাল্ট, বা যেটা আমার কাছে খুবই দুঃখজনক অ্যাজ এ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড হোমে 3-0 হেরে যাওয়া স্পার্সের কাছে। অ্যান্ড আমরা যদি পুরো খেলাটাও দেখি, সেরকম কিন্তু ফাইট দিতে পারেনি স্পার্সকে, সেরকম চান্সেস ক্রিয়েট করতে পারেনি স্পার্সে। অ্যান্ড সেটাই আমার কাছে হচ্ছে, হার হার জিত তো ম্যাচে হতেই পারে, দ্যাট ইজ নট এ ভেরি বিগ ডিল, বাট যদি চান্সেস ক্রিয়েট করতাম, প্লাস একটু যদি ফাইট দিতে পারতাম, এটা হোমে আমরা খেলছি, সেটা আমরা দেখতে পাইনি, আর সেটা আমাদের কাছে খুব দুঃখিত ব্যাপার। অ্যান্ড হয়তো আমরা কোচের কাছে আরো কিছু ভালো এক্সপেক্ট করি, অ্যান্ড ম্যানচেস্টার ফ্যান্স হিসেবে এইসব খেলা আমরা এক্সপেক্ট করি না হোমে অ্যাটলিস্ট। সো হোপফুলি হয়তো নেক্সট কিছু গেম উইকে আমরা কিছু চেঞ্জেস করবো, অ্যান্ড সেটা আমরা হয়তো ভালো রেজাল্টে ফিরে আসবো। সো সেটা নিয়ে আমরা শেষ করব আমাদের এই পর্ব। আশা করছি দর্শক বন্ধুরা আমাদের এই ফুটবল অ্যানালিসিস অফ গেম উইক 6 আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড আশা আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড জানান আমাদের কোথাও যদি কিছু অ্যাড করতে হয়, আমরা যদি কোথাও ভুল করছি সেটা আমরা শুধরে নেবো, অ্যান্ড আরও আপনাদের যদি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। সো এটাই আমাদের কাছে শেষ, এটাই নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আসবো, আরও নতুন গেম উইক 7 নিয়ে কিছু ভালো তথ্য নিয়ে, সেখানে ওয়াইল্ড কার্ড টিমস থাকবে, প্লাস কিছু ওয়াচ আউট প্লেয়ার্স থাকবে, অ্যান্ড আরও অনেক কিছু থাকবে, সেটার জন্য আপনারা টিউন থাকুন। তো আজকের মতো এতটাই, থ্যাংক ইউ, খুদা হাফিজ।